সবাইকে শারদীয় শুভেচ্ছা। আজকে আমাদের যে অনলাইন ক্লাসটা আমরা সাজিয়েছি সেটা হচ্ছে ডিফারেন্ট আইটেমস অফ ভার্ব। অর্থাৎ আগের যে ক্লাসগুলো হয়েছিল সেখানে আমরা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, পজিটিভ ভার্ব এগুলো সম্পর্কে জেনেছি। এছাড়াও যে আরো কয়েকটি ভার্ব রয়েছে বা কয়েক প্রকার ভার্ব রয়েছে সে সম্পর্কে আজ আমরা জানার চেষ্টা করব। তো আমি 1 থেকে 7 পর্যন্ত অর্থাৎ 7 প্রকার ভার্বের তুলে ধরবা তোমাদের আলোচনার মাধ্যমে। যেমন প্রথম ভার্বটি নিয়েছি হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব, দ্বিতীয়টি হচ্ছে কমপ্লেক্স ভার্ব, তৃতীয়টি হচ্ছে টিটিভ ভার্ব, চতুর্থটি হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব, পঞ্চম রিফ্লেক্সিভ ভার্ব, ষষ্ঠ রেসিপ্রোকাল ভার্ব, সপ্তম হচ্ছে ভার্ব অফ পারসেপশন। তো শুরুতে যে আলোচনাটা করব ফ্রেজাল ভার্ব বলতে কি বোঝায় আমরা একটু জেনে নিই। ফ্রেজাল ভার্ব এখানে হেডিং দিই, ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ভার্বে, ফ্রেজাল ভার্বের গঠনটা হচ্ছে মেইন ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন অর্থাৎ যে ভার্বের সাথে প্রিপজিশন যুক্ত থাকে সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের আরেকটি নাম আছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব এটাকে আরেকটা নাম দেওয়া যায় যেটা হচ্ছে প্রিপজিশনাল ভার্ব। প্রিপজিশনাল ভার্ব। লক্ষণীয় বিষয়, গঠনটা হচ্ছে মেইন ভার্বের সাথে প্রিপজিশন যুক্ত থাকবে, অর্থাৎ প্রিপজিশন যুক্ত হয়ে নতুন একটা অর্থ দান করবে কোন একটি ভার্বের সাথে, তখন প্রিপজিশন প্লাস মেইন ভার্ব মিলে হচ্ছে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব অথবা প্রিপজিশনাল ভার্ব। তো আমরা উদাহরণের সাহায্যে বিষয়টি দেখানোর চেষ্টা করি। যেমন she takes after her mother। এখানে টেক্স আফটার, এটা দ্বারা টেক্স আফটার হচ্ছে প্রিপজিশন আর টেক্স হচ্ছে মেইন ভার্ব। এই যে she takes after her mother, এটির বাংলা হচ্ছে সে দেখতে তার মায়ের মতো। সে দেখতে তার মায়ের মতো, এই দুটো মিলে একটা অর্থ দিয়েছেন টেক্স এবং আফটার। অর্থাৎ এখানে টেক্স আফটার একসাথে হচ্ছে ফ্রেজাল ভার্ব। শুধু টেক্স না, টেক্স আফটার মিলে দুটো মিলে হচ্ছে ফ্রেজাল ভার্ব কিংবা গ্রুপ ভার্ব অথবা প্রিপজিশনাল ভার্ব বলা হয়। যেমন আরেকটি উদাহরণ দিই, হার্ড লেবার tells upon your health। এই যে টেলস আপন, এটার অর্থ হচ্ছে ক্ষতি করা, অর্থাৎ কঠোর পরিশ্রম তোমার স্বাস্থ্যকে বিনষ্ট করছে বা নষ্ট করছে বা ভেঙে ফেলছে। টেলস আপন একটা অর্থ দিচ্ছে। টেলস হচ্ছে ভার্ব, মেইন ভার্ব এবং আপন হচ্ছে প্রিপজিশন। যদি এমনটা হয় তাহলে সেটি নাম হবে ফ্রেজাল ভার্ব কিংবা গ্রুপ ভার্ব অথবা প্রিপজিশনাল ভার্ব। তো আমাদের এখানে আরেকটা বিষয় আছে যা প্রায় আমরা পরীক্ষায় গুলিয়ে ফেলি, যেটা হচ্ছে ফ্রেজাল ভার্বের সাথে আরেকটা আছে ভার্বাল ফ্রেজ। আবার বলছি, যদি ফ্রেজটা সামনে এনেছি এবং ভার্বটা আগে নিয়ে আসি তাহলে কি হয়, যেমন ভার্বাল ফ্রেজ। এখন আমরা যে বিষয়টি জানবো, ফ্রেজাল ভার্ব এবং ভার্বাল ফ্রেজের মধ্যে পার্থক্য কোথায়। ফ্রেজাল ভার্বে বলতে হচ্ছে এখানে হচ্ছে মেইন ভার্ব প্লাস হচ্ছে প্রিপজিশন, আর এখানে গঠন হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ফ্রেজাল ভার্ব হচ্ছে মেইন ভার্বের সাথে প্রিপজিশন থাকবে, আর ভার্বাল ফ্রেজের সাথে কি থাকবে, অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব মিলে যেটা হবে সেটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। এটা হচ্ছে ফ্রেজের আলোচনা। ওটা যেমন ফ্রেজাল ভার্ব যেমনটা ছিল সেটাও, এটার সাথে যে পার্থক্যটা পরীক্ষা আসে অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না,
কোনটা ফ্রেজাল ভার্ব আর কোনটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ যখন বলা হবে তখন হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, আর ফ্রেজাল ভার্ব যখন আসবে তখন হচ্ছে মেইন ভার্ব প্লাস প্রিপজিশন। উদাহরণ সাথে বিষয়টিকে পরিষ্কার করি, যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এইখানে হ্যাভ ডান অর্থাৎ হ্যাভ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব এবং ডান হচ্ছে মেইন ভার্ব। এই দুটোর যদি আন্ডারলাইনকৃত অংশ হয় তাহলে এটাকে বলবো একসাথে দুটো ভার্ব মিলে অক্সিলারি প্লাস মেইন ভার্ব মিলে ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ। আরেকটি উদাহরণ দিই, যেমন she is cooking food. সে খাদ্য বা খাবার রান্না করছে। এখানে she is cooking, is cooking, is হচ্ছে অক্সিলারি এবং কুক ছিল মেইন ভার্ব। এই দুটো মিলে হয়ে গেল কি হবে ভার্বাল ফ্রেজ। তো এটাই যেন আর গোলমাল না পাকে যে ফ্রেজাল ভার্ব এবং ভার্বাল ফ্রেজ। আমরা যখন ভার্বাল ফ্রেজ বলবো তখন অবশ্যই অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, আর ফ্রেজাল ভার্বটা হচ্ছে যেটাকে গ্রুপ ভার্ব বলা হয়, যেমন একটা ভার্বের সাথে ভিন্ন ভিন্ন প্রিপজিশন যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থ করা যায়, কল ইন, কল অন, এইগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব। কিন্তু যখন বলা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব তখন দুটো মিলে হচ্ছে ভার্বাল ফ্রেজ। এই বিষয়টা যেন আমরা ভুল না করি, একটু লক্ষ্য রেখে পড়াশোনাটা করব এবং পরীক্ষার খাতায় অবশ্যই এই দুটো বিষয়কে স্মরণ রেখেই ঠিক দেখানোর চেষ্টা করব। এবার আছে কগনেট ভার্ব। কগনেট ভার্বের বাংলাটা হচ্ছে সমধাতুজ ক্রিয়া। সমধাতুজ ক্রিয়া। এখানে বলা হয়েছে ভার্ব এবং অবজেক্ট অর্থাৎ কর্ম যেটি থাকবে এই দুটির উৎস হচ্ছে একই জায়গা থেকে। কগনেট ভার্ব, আবার বলছি কগনেট ভার্ব যখন বলা হবে ভার্ব এবং অবজেক্ট এই দুটোর উৎস একই। তো এখানে আরেকটি আলোচনা আছে, যেমন ইন্ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ অকর্মক যে ক্রিয়া ছিল এইটাকে যখন ট্রানজিটিভ করা হয় বা ট্রানজিটিভ রূপ ধারণ করা হয় তখন সাধারণত আমাদের এই যে কগনেট ভার্বের সাহায্য নেওয়া লাগে। ইনট্রানজিটিভ ভার্ব থেকে ট্রানজিটিভ ভার্বে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের যে সাহায্যটা নেওয়া লাগে সেটা হচ্ছে কগনেট ভার্বের। আমি উদাহরণের সাহায্যে বিষয়টি ক্লিয়ার করছি, যেমন he ran a race। এখন আমি যদি এই বাক্যটা এমন লিখতাম he ran rapidly বা স্পিডলি, এই বাক্যটা লিখতাম তাহলে দেখা যায় দুটো সেন্টেন্সের মধ্যে একটু পার্থক্য আছে। ভার্বে এখানে আছে ran পাস্ট টেন্সে, এখানেও ran পাস্ট টেন্সে আছে। he ran rapidly, এই যে সে কিভাবে দৌড়ায়, ভাবে থাকলে আমরা জানি হচ্ছে অ্যাডভার্বে কাজ করে, অর্থাৎ এখানে ভার্বকে মডিফাই করছে র্যাপিডলি অ্যাডভার্বটি ভার্বকে মডিফাই করছে। এইখানে যে এখানে তাহলে অবজেক্ট নেই, সে কি দৌড়ায়, কাকে দৌড়ায়, উত্তর না থাকে, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যদি কোনো সেন্টেন্সে কর্ম না থাকে, অবজেক্ট না থাকে, তাহলে অবশ্যই সেই ভার্বটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখন এই ইনট্রানজিটিভ ভার্বকে যখন ট্রানজিটিভ করানো হয় বা রূপ দেওয়া হয় তখন সেটা কি দাঁড়ায়, যেমন হি র্যান এ রেস। আমি যদি প্রশ্ন করি সে কি দৌড়ায় বা কি দৌড়িয়েছিল, তাহলে উত্তর আছে একটি দৌড় প্রতিযোগিতায়, অর্থাৎ সে কি দৌড়ায়, একটা দৌড় প্রতিযোগিতা। এই যে উত্তরটা আছে, উত্তরটা থাকা কি দ্বারা প্রশ্ন করার কারণে উত্তর আছে, যার কারণে এখানে একটা নাউন ফ্রেজ আছে, এটার মাধ্যমে উত্তরটা পাওয়া যায়। তো এই যে উত্তর পাওয়া গেছে তার কারণে এখানে র্যানটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ অবজেক্ট আছে। এখন এখানে বিষয় হচ্ছে এই যে রেস, এ আছে আর্টিকেল, এরপরে যেটা আর্টিকেলের পরে যদি একটি শব্দ থাকে সেটা নাউন হয়। তাহলে এই যে রেস নাউনটা, এই রেস এবং র্যান এই দুটোর উৎস হচ্ছে একই জায়গা থেকে, রান থেকে। দুটোর উৎস হচ্ছে রান মানে দৌড়ানো। এইখান থেকে রান থেকে র্যান এসেছে পাস্ট টেন্সে, আর রান থেকে রেস এসেছে যেটা নাউন ফর্ম। এই যে নাউন ফর্ম রেস এবং এখানে ভার্ব ফর্ম আছে, এখানে আছে র্যান,
এই দুটোর উৎস যেহেতু রান, অর্থাৎ ভার্ব এবং অবজেক্টের উৎস একই বিধায় এই র্যানটাকে বলা হচ্ছে এখানে কগনেট ভার্ব। আর একটা ভার্ব হিসেবে আমি বলতে পারি সেটা হচ্ছে, যেহেতু এই নিচের বাক্যটি র্যান ছিল, র্যান রেপিডলি, এইখানে র্যান ভার্বটির ছিল হচ্ছে ইন্ট্রানজিটিভ, কিন্তু যখন আমি এই সেন্টেন্সে ব্যবহার করছি হি র্যান এ রেস, তখন এইখানে র্যানটা ইন্ট্রানজিটিভ না হয়ে ট্রানজিটিভ হয়ে গেছে, কারণ অবজেক্ট রয়েছে। তাহলে এই র্যানটাকে ইন্ট্রানজিটিভ মানে ট্রানজিটিভও বলা যায়, আবার কগনেট ভার্বও বলা যায়, কারণ হচ্ছে একই উৎস এই ক্রিয়া এবং কর্মের। আরেকটি উদাহরণের সাহায্যে বিষয়টি ক্লিয়ার করি, যেমন আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম। এখানে বিষয়টা লক্ষণীয়, যদি থাকতো যে আই ড্রিমড at নাইট, এটা দ্বারা কি দাঁড়াতো, এই যে আমি স্বপ্ন দেখেছি বা দেখেছিলাম এট নাইট, রাতে। এট নাইট, এই এট হচ্ছে প্রিপজিশন এবং নাইট হচ্ছে নাউন, এই দুটো মিলে যেটা কাজ করছে এখানে সময়কে নির্দেশ করছে। সময়কে নির্দেশ করলে আমরা জানি সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়। আমি স্বপ্ন কখন দেখেছিলাম, রাতে দেখেছিলাম। এই যে তাহলে এই বাক্যটা আই ড্রিমড এট নাইট, এই বাক্যে হচ্ছে আমি কি দেখেছিলাম, আমি স্বপ্নে কি দেখেছিলাম, কাকে দেখেছিলাম, উত্তর নেই। বলা হচ্ছে কখন দেখেছিলাম, তখন হচ্ছে রাতে। যদি কখন ধরে উত্তর পাই তাহলে হচ্ছে এটা অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব থাকার কারণে এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই। অবজেক্ট না থাকার কারণে এই ড্রিমড ভার্বটি হচ্ছে ইন্ট্রানজিটিভ। যখন এই ড্রিমড ভার্বটা আমি উপরের সেন্টেন্সে ব্যবহার করলাম, আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম, আমি কি স্বপ্ন দেখেছিলাম, একটা ভালো স্বপ্ন দেখেছিলাম, উত্তর আছে এ ওয়ান্ডারফুল ড্রিম। এ ওয়ান্ডারফুল ড্রিম এটা একটা নাউন ফ্রেজ। এটা দ্বারা আমি বলছি যে নাউন বা নাউন ফ্রেজ বা নাউন ক্লজ কিংবা প্রোনাউন যদি থাকে সেটা হচ্ছে অবজেক্টে কাজ করে। তো এটা এ ওয়ান্ডারফুল ড্রিম, এটা একটা নাউন ফ্রেজ যেটা ভার্বের পরে বসেছে, এবং আমি প্রশ্ন করেছি যে আমি কি স্বপ্ন দেখেছিলাম, উত্তর আছে আমি একটি ভালো স্বপ্ন দেখেছিলাম। উত্তর পাওয়ার কারণে ড্রিম ভার্বটি হয়ে গেছে এখানে ট্রানজিটিভ, অর্থাৎ ইন্ট্রানজিটিভ এই নিচের বাক্যে ছিল, উপরের বাক্য হয়ে গেল ট্রানজিটিভ। আর এখানে এই যে ড্রিমড এবং ড্রিমটা হচ্ছে এখানে ভার্ব, আর এখানে ড্রিম হচ্ছে এখানে নাউনের কাজ করছে, এবং টোটালি মিলে নাউন ফ্রেজের কাজ, কিন্তু সিঙ্গেল ভাবে এখানে ড্রিম নাউনের কাজ করছে, অর্থাৎ অবজেক্ট। এই ড্রিমড এবং ড্রিম এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট অর্থাৎ কর্ম। এই দুটোর মধ্যে উৎসগত মিল আছে, অর্থাৎ ড্রিম থেকে উৎপত্তি হয়েছে। এই জন্য যদি বলা হচ্ছে কোন সেন্টেন্সে ক্রিয়া এবং কর্ম যদি একই উৎস থেকে উৎপত্তি হয় তাহলে তাকে বলা হয় কগনেট ভার্ব, বাংলায় বলা হয় সমধাতুজ ক্রিয়া। আর এটা যদি ড্রিম যদি সমধাতুজ ক্রিয়া হয় বা তাহলে বা কগনেট ভার্ব হয়, আর আমরা বাংলা যেটা বলে থাকি এই ড্রিমটা এখানে স্বপ্ন, এটা হবে আছে সমধাতুজ কর্ম। এটা যদি সমধাতুজ ক্রিয়া হয় ড্রিম, এখানে ড্রিমটা হবে সমধাতুজ কর্ম। এটা বুঝালাম। তো আমরা প্রথম যেটা শিখে নিলাম যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কিংবা প্রিপজিশনাল ভার্ব। দ্বিতীয়টি শিখলাম কগনেট ভার্ব, একই উৎস থেকে উৎপত্তি হবে ভার্ব এবং অবজেক্টের। আমরা এবার তৃতীয়টিতে চলে যাই। তৃতীয়টিতে কি আছে আলোচনা, ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্বের কথা বলা হচ্ছে এমন যে কোন সেন্টেন্সে যদি একের অধিক অবজেক্ট থাকে সেক্ষেত্রে তাহলে সেই ভার্বটাকে বলা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। আবার একটু বোঝার চেষ্টা করি, একটা অবজেক্ট ব্যবহার করার পরেও বাক্যটা যদি মিনিংফুল না হয় এবং যদি শ্রোতার কাছে আকাঙ্ক্ষা থেকে যায় বা বক্তা বলতে গিয়ে থেমে যায়, সেই ক্ষেত্রে ফ্যাক্টিটিভ ভার্ব হবে না। অর্থাৎ ওই সেন্টেন্সটাকে পরিপূর্ণতা দান করার জন্য অবশ্যই আরো অবজেক্ট আনা লাগবে। আমরা জানি অবজেক্ট পাওয়ার সূত্রটা হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয়, সাবজেক্টকে সাথে নিয়ে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে হচ্ছে অবজেক্ট। এখন কোন সেন্টেন্সে যদি দুটো অবজেক্ট থাকে মিনিমাম, সেই সেন্টেন্সের ভার্বটিকে বলা হবে ফ্যাক্টিটিভ ভার্ব। আমরা একটু চেষ্টা করি উদাহরণের সাহায্যে। যেমন
we elected him, him, আমি যদি বলে যাই যে উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচন করলাম, কি নির্বাচন করলাম, উত্তর রয়ে গেল, অর্থাৎ আকাঙ্ক্ষা থেকে গেল, জানার আকাঙ্ক্ষা। উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন যদি বলা হয় ক্যাপ্টেন, তখন হচ্ছে বাক্যটা পরিপূর্ণতা আসে, অর্থাৎ সেন্টেন্স ফুলফিল হয়। এক্ষেত্রে এই যে ইলেক্টেড, এই যে ভার্ব পাস্ট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট, তো এখানে আছে হিম একটা অবজেক্ট, ক্যাপ্টেন একটা অবজেক্ট, আর এখানে আছে এটা একটা অবজেক্ট। এখানে আমি যদি প্রশ্ন করি, আমরা কি নির্বাচন করেছিলাম, ক্যাপ্টেন। কাকে নির্বাচন করেছিলাম, তাকে। তাহলে কি এবং কাকে দুটো দ্বারা প্রশ্ন করি, আমি উত্তর পেয়ে গেছি। কি নির্বাচন করেছিলাম, ক্যাপ্টেন। কাকে নির্বাচন করেছিলাম, হিম। তাহলে এখানে দুটো অবজেক্ট আছে বিধায় এই সেন্টেন্সটিতে ইলেক্টেড ভার্বটি হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ইলেক্টেড যে ভার্বটি, এটির নাম হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, কারণ হচ্ছে তার দুটো অবজেক্ট আছে। যদি কোনো কারণে একটা অবজেক্ট মুছে ফেলি, তাহলে বাক্যটা সম্পূর্ণ হয় না, এই কারণে ইলেক্টেড ফ্যাক্টিটিভ ভার্ব। আরেকটু উদাহরণ দিতে পারি আমরা, যেমন উই অ্যাপয়েন্টেড হিম সেক্রেটারি, উই অ্যাপয়েন্টেড হিম সেক্রেটারি। এখানে একই বিষয়, কাকে নির্বাচন করলাম বা কাকে নিয়োগ দিলাম, তাকে। কি হিসেবে নিয়োগ দিলাম, সেটা হচ্ছে সেক্রেটারি, সচিব পদে বা যেটা বলি। তো এইটা যে অ্যাপয়েন্টেড ভার্বটা আছে আর যার দুটো অবজেক্ট আছে, এবং যদি আমি সেক্রেটারি অবজেক্টটা মুছে ফেলি, তাহলে পূর্ণ মিনিং দেয় না, এই জন্য এটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব অ্যাপয়েন্টেড। এবার চলে যাই আমরা কোয়াসি প্যাসিভ ভার্ব। কোয়াসি প্যাসিভ ভার্বের মূল কথা হচ্ছে অর্ধেক অ্যাক্টিভ অর্ধেক প্যাসিভ, অর্থাৎ দেখতে অ্যাক্টিভ কাজ করবে প্যাসিভ। আবার বলছি কোয়াসি প্যাসিভ, দেখতে অ্যাক্টিভ কাজ করবে প্যাসিভ। বাংলা মিনিং যখন করবো তখন দেখবো যে প্যাসিভ ভয়েসের মধ্যে কাজ করছে, যেমন রাইস সেলস চিপ, অথবা দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট হতে পারে, শহর হতে পারে। এখন এই সেলস এর ভার্বটি আমরা জানি সাবজেক্ট এখানে রাইস, আর রাইস এখানে সিঙ্গুলার দেখানো হয়েছে, যার কারণে এস বসেছে, রাইস সেলস। এটা যদি আমি নিই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স, এটা যদি আসে, এখন জিনিসটা হচ্ছে দেখতে অ্যাক্টিভ। এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করি তখন বলা হয় রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড, অথবা রাইস ইজ সোল্ড চিপ, এরকম যদি বলা হয় সেটা মেনে না যায়। কিন্তু এই বাক্যটা রাইস তো নিজে বিক্রি হয় না, রাইসকে বিক্রি করা হয়। আমরা জানি কর্তা যেখানে থাকে, কর্তা যদি এখানে সক্রিয় আছে, রাইস বিক্রি করে না, রাইসকে বিক্রি করা হয়। আমরা জানি যদি করা হয়, করে হচ্ছে অ্যাক্টিভ, আর করা হয় কারো দ্বারা, সেক্ষেত্রে হচ্ছে প্যাসিভ। অর্থাৎ এখানে এটার যদি বাংলা করা হয় রাইস সেলস চিপ, বাংলা করা হবে যে চাল সস্তায় বিক্রি হয়, অর্থাৎ বিক্রি হয়। তাহলে অবশ্যই কোনো বিক্রেতা রয়েছে, এটা অনুপস্থিত আছে, কিন্তু সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসের আদলে লেখা হয়েছে, যার কারণে এই যে সেলস ভার্বটি, এখানে হচ্ছে সেলস ভার্বটি কি বলা হয়েছে, অবশ্যই কোয়াসি প্যাসিভ ভার্ব। আমার পূর্ববর্তী ক্লাসে আমি এই উদাহরণটা টেনেছিলাম, যেমন লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে বলেছিলাম এই ভার্বের এখানে যদি অক্সিলারি ভার্ব ইউজ করি বা বি ভার্ব রাইস ইজ চিপ, অর্থাৎ যদি মিলে যায়, যদি সেন্টেন্সটি কারেক্ট হয়, তাহলে অবশ্যই এটা লিঙ্কিং ভার্ব। তো সেখানে আমি লিঙ্কিং ভার্ব হিসেবে এটার উদাহরণ টেনেছিলাম। আবার যদি অপশন থাকে এটা কোয়াসি প্যাসিভ ভার্ব, তাহলে অবশ্যই এটি কোয়াসি প্যাসিভ ভার্বে আমরা টিক দিব, অথবা লিঙ্কিং ভার্ব থাকলে লিঙ্কিং ভার্বে টিক দেব, কারণ হচ্ছে ইজ দ্বারা রিপ্লেস হচ্ছে সেলস ভার্বটি। আবার এখানে টেস্ট যেমন আছে,
এখানে টেস্ট ইজ দ্বারা রিপ্লেস হচ্ছে, তাহলে এটা লিঙ্কিং ভার্ব বলা যায়। আর যেহেতু ম্যাঙ্গোটার স্বাদটা কেউ নেয়, মানে ব্যক্তি নেয়, ম্যাঙ্গো নিজে মিষ্টি স্বাদটা নেয় না, এই জন্য এখানে বাক্যটা ব্যবহার করছে দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট অ্যাক্টিভ ফরম্যাটে, কিন্তু এটা বাংলা করলে প্যাসিভ হয়ে যায়, অর্থাৎ আমের স্বাদ হচ্ছে মিষ্টি, অর্থাৎ স্বাদ হয় মিষ্টি, কিন্তু এখানে যেমন ভাবে আছে সেটার যদি হুবহু অনুবাদ করা হয় তাহলে হচ্ছে ম্যাঙ্গো মানে আম মিষ্টি স্বাদ নেয় বা দেয়, যেটাই বলি, কিন্তু এমন না, এখানে আছে মিনিংটা হয়ে যাবে হচ্ছে প্যাসিভ, এই কারণে বলা হচ্ছে কোয়াসি প্যাসিভ। আর কোয়াসি প্যাসিভের ভার্বের যেখানে আছে সেখানে যদি অপশনে কোনো জায়গায় লিঙ্কিং ভার্ব থাকে, কোয়াসি প্যাসিভ না থাকে, অবশ্যই আমরা লিঙ্কিং ভার্বও লাগাতে পারি। এখন হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভে বলা হচ্ছে আমাদের যে প্রোনাউন আছে কোন সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে যদি একই ব্যক্তিকে বোঝায় তাহলে অবশ্যই, অর্থাৎ অবজেক্ট হিসেবে যে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, কোন সেন্টেন্স যদি রিফ্লেক্সিভ সেন্টেন্স বসে অবজেক্ট হিসেবে, তাহলে ওই সেন্টেন্সের ভার্বটিকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব। সহজ কথা, কোন সেন্টেন্সের যেমন এখানে আছে যে she killed herself, she killed herself, এখানে এই যে herself, আমরা জানি সেলফ বা সেলফস যখন সিঙ্গুলার হয় সেলফ, প্লুরাল হয় সেলফস, অর্থাৎ she killed himself, সে নিজে নিজেই মারা গেল বা আত্মহত্যা করলো, এখানে যেটা আছে, অর্থাৎ অন্য কোনো ব্যক্তি এখানে নেই, she আর herself নিজে একজনকে নির্দেশ করছে। আর যেহেতু এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়েছে অবজেক্ট পজিশনে, এই জন্য এখানে যে ভার্বটি ব্যবহৃত হচ্ছে এই সেন্টেন্সে, এই কিল্ড ভার্বটি হচ্ছে আমার রিফ্লেক্সিভ ভার্ব। আবার লিখতে পারি যেমন হি ফ্যান্ড হিমসেলফ, এটা দ্বারা বোঝায় হি ফ্যান্ড হিমসেলফ। আমরা যখন হাত পাখার বাতাস করি তখন বলে কি নিজে নিজে বাতাস করা হয়, অনেক সময় আমরা নিজে নিজে হাত পাখা দিয়ে বাতাস করি, এটাকে বলা হচ্ছে ফ্যান্ড। হি ফ্যান্ড নিজে নিজে বাতাস খেলো। এখন এই যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করছে, এবং যেহেতু এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হচ্ছে অবজেক্ট পজিশনে, এজন্য এখানে ভার্বটি যে ফ্যান্ড এটি হবে অবশ্যই রিফ্লেক্সিভ ভার্ব। এবার আমরা ষষ্ঠ নম্বর যেটা ছিল যে রেসিপ্রোকাল ভার্ব। আমরা জানি যে ক্রিয়ার যে পারস্পরিকতা বোঝায়, সেই ক্ষেত্রে আছে রেসিপ্রোকাল যে প্রোনাউন আছে সেটি ব্যবহার করা হয়। কোন সেন্টেন্সে রেসিপ্রোকাল প্রোনাউন যদি ব্যবহার করা হয় এবং অবজেক্ট পজিশনে বসে, তাহলে সেই সেন্টেন্সের ভার্বটি হবে রেসিপ্রোকাল ভার্ব। যেমন আমরা একটু উদাহরণের সাহায্যে দেখাতে পারি, যেমন they help one another আরেকটা সেন্টেন্স লিখি, family members love each other। এই যে each other এবং one another, each other হলে একজনের সাথে আরেকজন, one another এটা একে পারস্পরিকতা বোঝায়। তো এই যে each other one another কোন সেন্টেন্সের বা সেন্টেন্সের অবজেক্ট পজিশনে বসে সেন্টেন্সটিকে পূর্ণতা দান করেছে এবং ট্রানজিটিভ হয়েছে, সেই ক্ষেত্রে এই যে ভার্বটি ব্যবহার করছে এখানে যেমন হেল্প, এখানে যেমন লাভ, এই ভার্ব দুটি অবশ্যই রেসিপ্রোকাল ভার্ব হিসেবে আমরা যদি কোনো প্রশ্নে আসে তাহলে আমরা টিক দিতে পারি রেসিপ্রোকাল ভার্ব হিসেবে। এখন আলোচ্য বিষয় আমি আগে বলছি আগে ক্লাসে, কোন সেন্টেন্সে একটা ভার্ব বিভিন্ন ভার্বের পরিচয় দান করে, যেমন ফ্যামিলি মেম্বার্স লাভ ভালোবাসে, এখানে হচ্ছে পরিবার সদস্য ভালোবাসে একে অন্যকে। কি ভালোবাসে, কাকে ভালোবাসে, উত্তর তো আছে কাকে ভালোবাসে, ফ্যামিলি সদস্যরা কাকে ভালোবাসে, একে অন্যকে ভালোবাসে, উত্তর আছে কি বা কাকে দ্বারা যদি উত্তর পায় তাহলে সে হিসাবে লাভ যে ভার্বটি এটা অবশ্যই ট্রানজিটিভ হতে পারে যেহেতু অবজেক্ট আছে। আবার এখানে বলা হয়েছে যেহেতু ইজ আদার অবজেক্ট পজিশনে বসেছে কোন সেন্টেন্সের,
এই জন্য তার ভার্বটিকে রেসিপ্রোকাল ভার্ব বলা যায়। এভাবে একটা ভার্বের অনেকগুলো নাম থাকতে পারে, তবে যদি আস্তে আস্তে আমরা প্রত্যেকটা ভার্বকে চেনার চেষ্টা করি তাহলে হচ্ছে সুবিধা। শুরুতে আমাদের যদি ভার্বটাকে আলাদা করা হয়, যেমন প্রথম যেটা আছে যে ভার্বকে বলা হয়, ভার্বকে ভাগ করলে যেমন ফাইনিট এবং নন ফাইনিট, এবং ফাইনিটের মধ্যে এত সকল ভার্ব গুলো পড়তেছে, যেমন প্রেসার ভার্ব বললাম, কগনেট ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, পসিভিভ, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল বা ভার্ব অফ পারসেপশন, পজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ সবই হচ্ছে ফাইনিট ভার্বের মধ্যে পড়ছে। তো আমাদের যে একটা সেন্টেন্স আমরা পুরোপুরি দেখে বা মনে রাখবো যে এই লাভ ভার্বটা বা ইসা দ্বারা সুবিধা, এটাকে বলা হবে যে রেসিপ্রোকাল ভার্ব, কিন্তু দেখা যাচ্ছে অপশনে রেসিপ্রোকাল ভার্বের কোনো অপশনই নেই। সেক্ষেত্রে আমাদের খুঁজতে হবে, অর্থাৎ উৎস খুঁজতে হবে আরো কি কি ভাবে এটাকে নির্ণয় করা যায়। তো আমাদের সর্বশেষ যে আলোচনার বিষয়টি সেটি হচ্ছে ভার্ব অফ পারসেপশন। ভার্ব অফ পারসেপশন এটাকে বলা হচ্ছে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যেটা আছে চক্ষু, এই যে পাঁচটা ইন্দ্রিয় আছে, এটার মাধ্যমে যদি কোনো কিছু আমরা অনুভূতি প্রকাশ করি, সেই ক্ষেত্রে যে ভার্বগুলো আছে সেটাকে আমরা বলতে পারি সে ভার্ব অফ পারসেপশন। এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, এই যে ভার্ব অফ পারসেপশন এটা কখনো কন্টিনিউয়াস ফর্ম নেই। আবার বলছি কন্টিনিউয়াস ফর্ম নেই। যেমন আমি আকাশে পাখি দেখি, বর্তমানে দেখতেছি, কিন্তু আমি এটা লিখতে পারবো না। আই এম সিং, আমি যখন লিখবো আই এম সিং এ বার্ড ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই, এটা যখন বলবো তখন এটা আমাদের গ্রামাটিক্যালি সঠিক না, কারণ বলা হচ্ছে ভার্ব অফ পারসেপশন এটা সবসময় প্রেজেন্ট ফর্মে বসে। এটা যদি বোঝাতে হয় তাহলে আমাকে অবশ্যই এখানে কি লিখতে হবে, আই সি এ বার্ড বা আই সি দা বার্ড, যেটাই বলি আমি একটা পাখি দেখি বা পাখিটি দেখি ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই যেটাই বলি। কারণ হচ্ছে আমরা জানি কমন নাউনের পূর্বে এ এন বা দি যেটাই বসবে অথবা এস বাই এস যুক্ত হয়ে বসবে। কমন নাউন কখনো একা বসে না, অর্থাৎ তার সাথে এস বাই এস বসে কিংবা আর্টিকেল বসে। বার্ড একটি কমন নাউন। তো এখানে এ বার্ড বা দা বার্ড বা আই সি বার্ডস ইন দ্য স্কাই যেভাবে দিই হতে পারে। এখন বিষয়টি হচ্ছে ভার্ব অফ পারসেপশন কখনো আমার কন্টিনিউয়াস টেন্সে বসবে না। এই ক্ষেত্রে অবশ্যই আমাকে প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে। আমি আরেকটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, যেমন আই এম ফ্লিং, ফ্লিং, আই এম ফ্লিং আনইজি, আনইজি, এটা যদি আমি বলি আই এম ফ্লিং, আমি অস্বস্তি বোধ করছি বর্তমান সময়ে, কিন্তু বা যেটা চলমান এটাও যদি বোঝানো হয় সেক্ষেত্রে এই ফিল ভার্বটা এটা একটা অনুভবের বিষয়। আমি বলছি পঞ্চেন্দ্রিয়ের সাহায্যে যদি কোনো অনুভূতি প্রকাশ করতে চাই সেই ক্ষেত্রে আমরা যেটা করব কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার না করে এটাকে সরাসরি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে চলে যাব। আই ফিল, আই ফিল আনইজি, আই ফিল আনইজি, এটা যখন ব্যবহার করব তখন হচ্ছে এটা সঠিক, এটা রং, তারপরে হচ্ছে এটা রং, এটা সঠিক। সি ভার্ব ঠিক আছে, ফিল ভার্ব ঠিক আছে। তো এই হিসেবে যেমন আরো কিছু ভার্ব আছে, যেমন কানের শোনার ব্যাপার আছে, হেয়ার, তারপরে আছে চোখে দেখা বিষয় আছে, নোটিশ থাকতে পারে, যেমন সিটা লিখছি নোটিশ। তারপরে রিকগনাইজ, চিনতে পারা, বুঝতে পারা, যে কোনো একটা মানে অন্ধ মানুষ দেখা যাচ্ছে কোনো কনফিউশনে বুঝতে পারে, রিকগনাইজ হতে পারে, রিকগনাইজ। তো এই ধরনের কিছু ভার্ব আছে, হেয়ার, নোটিশ, রিকগনাইজ, ফিল, সি, এই ধরনের ভার্ব যখন আমরা কোনো বর্তমানে কোনো কাজ, চলমান কোনো কাজ বোঝাবো সেক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সে না লিখে অবশ্যই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করব, তাহলে হচ্ছে সঠিক হবে। আর যদি কন্টিনিউয়াস ব্যবহার করি তাহলে গ্রামাটিক্যালি রং হবে, সেক্ষেত্রে আমাদের নম্বর কাটা যাবে। তো আজকের আলোচনার যে বিষয়টি ছিল যে আমরা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো নিতেছিলাম, যে ভার্বের প্রথমে যে ক্লাসটি ছিল যে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, তারপর ফাইনিট, নন ফাইনিট, তারপরে ছিল লিঙ্কিং ভার্ব, কজেটিভ ভার্ব,
এই ধারাবাহিকতা আজকের যে ক্লাসটি আমি 7টি ভার্ব সম্পর্কে আলোচনা করলাম, তার মধ্যে ফ্রেজাল ভার্বের যে একটা অপোজিট দাঁড়িয়ে আছে ভার্বাল ফ্রেজ, সেটিও শেখালাম যে ভার্বাল ফ্রেজটা হচ্ছে মেইন ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি প্লাস মেইন ভার্ব, আর ফ্রেজাল ভার্ব হচ্ছে মেইন ভার্বের সাথে প্রিপজিশন, এটা শিখাইছি। আর ফ্রেজাল ভার্বের আরেকটা নাম আছে গ্রুপ ভার্ব কিংবা প্রিপজিশনাল ভার্ব। কগনিটিভ ভার্বকে আমরা শিখালাম যে ইন্ট্রানজিটিভ কোনো ভার্বকে যখন ট্রানজিটিভ করা হয় সেক্ষেত্রে কগনিটিভ ভার্ব হয়ে যায়। আর কগনিটিভ ভার্বের অর্থ হচ্ছে যে সমধাতুজ ক্রিয়া, অর্থাৎ কোন সেন্টেন্সে যদি ক্রিয়া এবং কর্ম একই জায়গা থেকে একই উৎস থেকে উৎপত্তি হয় সেক্ষেত্রে কগনিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব যে দেখা যাচ্ছে কোনো সেন্টেন্সে একটি অবজেক্ট আছে কিন্তু বাক্যটা সম্পূর্ণ আছে না, সেক্ষেত্রে দুটি বা তিনটি যে কয়টি লাগবে, অর্থাৎ একের অধিক যদি অবজেক্ট এনে বাক্যটাকে সম্পূর্ণ করা হয় তাহলে সেই ভার্বটিকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। পজিটিভ প্যাসিভ ভার্ব সম্পর্কে বলেছি যে দেখতে অ্যাক্টিভ, ফরম্যাটে অ্যাক্টিভ, কিন্তু আমার যখন বাংলা মিনিংটা করব তখন হচ্ছে প্যাসিভ দিবে, অর্থাৎ আমি করি কাজটি, এটা হচ্ছে অ্যাক্টিভ। যদি বলা হয় আমার দ্বারা কাজটি করা হয় তাহলে সেটা পজিটিভ প্যাসিভ। আর রিফ্লেক্সিভ হচ্ছে কোন সেন্টেন্সের অবজেক্ট পজিশনে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে সেক্ষেত্রে ভার্বটি হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। কোন সেন্টেন্সের যদি অবজেক্ট পজিশনে রেসিপ্রোকাল প্রোনাউন থাকে সেক্ষেত্রে ভার্বটি হচ্ছে রেসিপ্রোকাল ভার্ব। এবং ভার্ব অফ পারসেপশন যেটি সর্বশেষ আলোচনা করেছি, এটি সম্পর্কে বলেছি যে পঞ্চেন্দ্রিয়ের সাহায্যে কোনো অনুভূতি যদি প্রকাশ করতে চাই এবং বর্তমান কালে যদি চলমান কাজও বোঝায় সেক্ষেত্রে আমাকে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করতে হবে। যদি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে তাহলে ভুল হয়ে যাবে। এখানে কিছু ভার্ব আমরা নিয়েছিলাম, সি, ফিল, থিঙ্ক, নোটিস, রিকগনাইজ, এই ধরনের যদি কোনো ভার্ব থাকে তাহলে কন্টিনিউয়াস ফর্মে আশা করি বসবে না, যদি ব্যবহার করে ভুল হয়ে যাবে। আজকের আলোচনা থেকে আশা করি ভার্ব সম্পর্কে পূর্ণ যে বাকি যেগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা একটা সুন্দর ধারণা পেলাম। তো পরবর্তী বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। সবাইকে শুভরাত্রি।